সুপ্রিয় দর্শক, ঈদ মোবারক। সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই ইউনাইটেড হসপিটাল। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার অমিতা হাসান। আমাদের সুরক্ষায় প্রতিদিনের ঈদ আনন্দের এই বিশেষ আয়োজনে আজকে আমরা হৃদয়ে হৃদয়ে ঈদের আনন্দ নিয়ে কথা বলবো। দীর্ঘ ৩০ দিনের সিয়াম সাধনার পর পবিত্র ঈদ এসেছে আমাদের মাঝে। আমরা জানি এই আনন্দ ছড়িয়ে পড়ছে সবার হৃদয়ে হৃদয়ে, এবং এই আনন্দকে সবার সাথে ভাগ করে নিতে আমরা আজকে স্টুডিওতে যুক্ত করেছি দুজন হৃদয়ের অতিথি। আমি পরিচয় করে দিচ্ছি তাদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তার আরিফ আহমেদ মহিউদ্দিন, সহযোগী কনসালটেন্ট, কার্ডিয়াক সার্জারি বিভাগ, ইউনাইটেড হসপিটাল, ঢাকা। ডাক্তার আরিফ, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনাকে স্বাগতম এবং চ্যানেল 24 দর্শকদের ঈদের শুভেচ্ছা। এবং আমাদের সঙ্গে আরেকজন অতিথি যুক্ত রয়েছেন ডাক্তার শাহরিন কবির, সহকারী অধ্যাপক, পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউশনস। ডাক্তার শাহরিন, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ, সবাইকে ঈদ মোবারক। আমরা আসলে শুরুতেই বলেছি যে দুজনই হৃদয়ের ডাক্তার। একজন আমি বলেছি আপনি হচ্ছেন পেডিয়াট্রিক কার্ডিওলজিতে রয়েছেন এবং আপনি কার্ডিয়াক সার্জারিতে রয়েছেন, এবং আপনাদের মাঝে হৃদয়ের একটি বন্ধন রয়েছে পরস্পর। একজন আমি বলবো যে একজন ডাক্তার কাপল, এবং আমি বলবো যে একদম সুন্দরভাবে আসলে ঈদকে হৃদয়ের মাঝে নিয়ে যাওয়ার জন্য উপযুক্ত একটি আমি কাপল যাকে বলছি। তো সেই জায়গা থেকে আমি একটু শুরুতে আসছি যে প্রথমে আপনাদের দুজনকে ঈদ মোবারক জানাচ্ছি। আমি জানি যে খুব চমৎকারভাবে আপনাদের ঈদ কাটছে, এবং একই সঙ্গে আমি জানতে চাই যে এই যে দুজন, একজন পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট যার হৃদয় বাচ্চাদের বা ছোটদের হৃদয়ের ডাক্তার, এবং একজন কার্ডিয়াক সার্জন, এই দুজনের হৃদয় কি করে এক হলো? শাহরিনের কাছ থেকে শুনতে চাই। আচ্ছা, এক হলো আসলে ঘটনাটি প্রায় 17 বছর আগের। যদি বলতে হয় তাহলে আমাদের কিছুটা অ্যারেঞ্জড প্রেম ছিল, যেটা আমার হাজব্যান্ড ডক্টর আরিফ বলেন। আসলে আমার মা এবং তার খালা খুব ক্লোজ কলিগ এবং খুব ক্লোজ ফ্রেন্ডস ছিলেন। তাদের মাধ্যমে আমাদের হঠাৎ করে একদিন ঠিক আছে দেখা যাক এভাবে আগানো। বিয়ের 2 বছর আগে পর্যন্ত আমাদের কিছুটা ঘোরাফেরা, দুজনকে পরিচয় হওয়া, এবং ফাইনালি আমরা ডিসিশন নিলাম যে হ্যাঁ একসঙ্গে মনে হয় থাকা যাবে, সেভাবেই আমাদের আগানো আর একসঙ্গে কাটিয়ে দেওয়া যাবে। আচ্ছা, তো এই যে অনেক কতগুলো ঈদ কাটিয়েছেন জীবনে এ পর্যন্ত ওনার সঙ্গে? 17টি ঈদ কাটিয়েছেন। তো এই 17টি ঈদ আর এই আজকের ঈদ, তখনও কি একই রকম মনে হয় যখন 17 বছর আগে প্রথম ঈদ করেছিলেন? আজকের ঈদের অনুভূতি কি? আপনাকে বলছি। হ্যাঁ, ঈদের অনুভূতি তো স্বাভাবিকভাবেই একটু অন্যরকম হয়। মানে ওর সাথে পরিচয়ের আগের ঈদ আর পরের ঈদ তো স্বাভাবিকভাবে সম্পূর্ণ ভিন্ন ছিল। প্রথম দিকে যেটা বললো অ্যারেঞ্জ প্রেমের মতো, বিয়ের আগ পর্যন্ত 2 বছর একটু ঈদের আগের পরিচয় এবং ঘোরাঘুরি এই জিনিসগুলা, আবার পরবর্তীতে আরেকটা ঈদের সময়ের যে একটা পারিবারিকভাবে দুই বাসার মধ্যে ঈদ আনন্দ উদযাপন, ওই নিয়ে সময় কাটানো, এটা সম্পূর্ণভাবে একদম ভিন্ন রকম একদম একটা আনন্দ রয়েছে। আচ্ছা ডাক্তার শাহরিন, আপনার কাছে ফিরে আসি। সেটি হচ্ছে যে আপনি একটি ডাক্তার দম্পতির পরিবারে আপনার জন্ম। আপনার বাবা ডাক্তার প্রফেসর ডাক্তার জাহাঙ্গীর কবির, একদম বিখ্যাত কার্ডিয়াক সার্জন, এবং আপনার মা একজন পেডিয়াট্রিশিয়ান। এই ছোটবেলা থেকে দুজনই ব্যস্ত মানুষ, পেডিয়াট্রিক্স এবং কার্ডিওলজি এখানেও একত্রিত হয়েছে। তো এই ছোটবেলা থেকে যখন ঈদগুলো কাটাতেন, তখন কি মনে কোনো কষ্ট হতো যে অন্যের বাবা মা সারাক্ষণ ওদের সঙ্গে থাকে, ওনারা সারাক্ষণ এই হসপিটালে থাকছেন, রাউন্ডে যাচ্ছেন, আমি পর্যাপ্ত সময় পাচ্ছি না, এই জায়গাটি কি আসলে কখনো মনে হয়েছে? হ্যাঁ, আসলে এই জায়গাটা তো সবসময় মনে হয়েছে, কারণ আমার চারিপাশে যে আমার বন্ধুরা ছিল তাতে বাবা মারা প্রথমে এত ব্যস্ত থাকতো না। সবাই আসলে 9 to 5 জব, বা তখনকার দিনে 8টা থেকে 2:30 পর্যন্ত জব করে চলে আসতেন, বিকেলটুকু সময় দিতেন। কিন্তু আমার বাবা মা এসে আবার বাইরে বিকালে প্র্যাকটিসে যাওয়া, অথবা কোনো ইমার্জেন্সি অ্যাটেন্ড করা, ইমার্জেন্সি সার্জারি করা, এগুলো তো আছেই। প্লাস ঈদের সময় যখন সবাই ছুটি কাটাচ্ছে, ওই সময়টা আসলে মানুষকে সেবা দিতে বাবা মা সবসময় অন কলে ছিল, হাসপাতালে রাউন্ডে ছিল। তো অ্যাকচুয়ালি আস্তে আস্তে আমরা অভ্যস্ত হয়ে গেছি, এবং চিকিৎসা পেশা এটা অত্যন্ত মহৎ পেশা, এটার জন্য সবাইকে স্যাক্রিফাইস করতে হয়, এটা আমরা সবাই মেনে নিয়েছি, এবং এটা আমাদের লাইফের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেছে। এটাই আমাদের কাছে নর্ম মনে হয়, এটাই। সো আমাদের আলাদাভাবে কিছু করার নাই, কিছুটা কষ্ট হয়তো বা আছে, বাট ইটস ওকে। আচ্ছা, খুবই খুবই চমৎকার করে বললেন। আমি আসবো আপনার কাছে, তার আগে আমি ডাক্তার আরিফ আপনার কাছে আসি যে আসলে মানে যখন আপনার ছোটবেলার যে ঈদ
আর এখনকার ঈদ, এখন তো আপনার সন্তানেরা আছে, এখন বড়বেলার ঈদ বলা চলে আপনাদের ক্ষেত্রে। তো এই ছোটবেলার ঈদ আর এই এখনকার ঈদের মধ্যে এমন কোনো পার্থক্য স্মৃতি মনে পড়ে কি, যেটা আসলে এখন আপনি খুব মিস করেন, যে না আমাদের ছোটবেলায় এরকম ছিল, এখন এটি পাচ্ছি না? না, তা তো অবশ্যই। আমার কাছে মনে হয় আমরা একটা ট্রান্সফর্মিং জেনারেশন। আমরা ইমিডিয়েট যখন বড় হচ্ছিলাম তখন এই ইন্টারনেটের ছোঁয়া এবং এই যে মিডিয়া এগুলো আসা শুরু হলো, আর আমাদের ছেলেপেলেরা ছোটবেলা থেকেই বড় হয়েছে। তখন যে ছোটবেলায় যে ঈদের আনন্দের সবচেয়ে বড় একটা মোক্ষম আনন্দ ছিল যে ঈদের ড্রেসটা ঈদের আগের দিন পর্যন্ত সুরক্ষিতভাবে এমন একটা লুকায়িত জায়গায় রাখা, কেউ দেখে ফেললে তাতে আমাদের ঈদটাই পুরাটাই মাটি হয়ে যাওয়া। কিন্তু এখন তো সেই আনন্দটা নাই। ঈদের সময় কে কত সালামি পাবে, কে কার আগে কাকে সালাম করে ঈদের সালামিটা নিতে পারবে, এবং এগুলা একসাথ করে সন্ধ্যার সময় আবার বন্ধু বান্ধব নিয়ে ওইটা নিয়ে খাওয়া দাওয়া করা। আমরা আসলে বড় হয়েছি ঢাকা শহরে, কিন্তু কলোনির মধ্যে। আচ্ছা, জুট রিসার্চ কলোনিতে আমাদের একটা বড় সার্কেল ছিল। আমাদের দিনের মানে সারা দিনটা কাটতো একসাথে, অনেক বড় একটা সার্কেল নিয়ে ঘোরাফেরা সারা দিনের মধ্যে, এবং ওই যে ঈদ সালামি একজন একজনকে বাসায় যাওয়া, কোন আন্টির বাসায় কোনটা খাবে এই জিনিসটা নিয়ে থাকা। এখনকার আমার ছেলে মেয়েদের মনে হয় ওই জিনিসটা একটু মিস করে, যে হ্যাঁ আত্মীয় স্বজনের বাসায় ঈদে সবসময় আমরা যাচ্ছি, সে করতেছি, হোল ডেটা চেষ্টা করি সেলিব্রেট করতে ঈদের মধ্যে। কিন্তু ওই যে একটা মানে কলোনির মধ্যে যে ঈদের যে মানে ড্রেস নিয়ে আনন্দ, সালামির আনন্দ, এই জিনিসটা কিছুটা হলেও তো এখন এই আনন্দগুলো এখন ফেসবুকে চলে গেছে যে ঈদের আনন্দ। এবং আসলে তখন আমরা আই থিঙ্ক পাড়ার সবাইকে নিয়ে ঈদ করতাম, একটা পাড়া ব্যাপার ছিল যে হ্যাঁ পাশের বাসার 3-4 বাসা মিলে সব পিচ্চিরা একসাথে ঈদ করা। আই থিঙ্ক আমরা এখন এই জিনিসটা খুব মিস চলে আসছি। বিকালবেলা খেলাও হচ্ছে না, আবার এখন দেখেন সেই ঈদের যে একসঙ্গে সবাই ঘোরাফেরা, এর বাসা করা, এটাও হচ্ছে না। এটা আমরা খুব মিস আউট করছি। এই যে গ্রুপে করে আসতো, আমার তখন এখনো মনে আছে যে তখন আমাদের বন্ধু বান্ধবদের একটা দুপুরের পরে এক একজনের খেতে যেত, আমার বাসায় আসতো যে আমার মার হাতে রান্না করা পুডিং, এটা থাকতেই হবে, যে এটা তাদের কাছে স্পেশাল, এটা ছাড়া ঈদ পরিপূর্ণ হবে না। এখন এই রকম ফ্যাসিনেশন বা এই যে খাবারের প্রতি বা ড্রেসের প্রতি ওই আর মানে ফ্যাসিনেশনটা এখনের ছেলে মেয়েদের মধ্যে ওইটা তুলনামূলক এখন ওরা আসলে বলে যে না আমি একটু গেজেট নিয়ে বসে থাকি, একটু কম্পিউটার নিয়ে, ওইটাতেই তারা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, যে ঈদটা কাটানোতে একটা মোবাইল নিয়ে যে যার কোনায় চলে গেল। সেটি খুবই চমৎকার করে বলেছেন। আমি একটু একেবারেই ডাক্তারি কথাবার্তায় চলে আসি ডাক্তার শাহরিনের কাছ থেকে। আমরা আরও নিশ্চয়ই ঈদের অনেক স্মৃতি আলোচনা করব। তার আগে যেটা জানতে চাই, একজন পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট হিসেবে এই জায়গাটিতে আসার পেছনে আপনার অনুপ্রেরণা কে ছিল? কারণ আপনার মা ছিলেন পেডিয়াট্রিশিয়ান, বাবা ছিলেন কার্ডিওলজিস্ট, তো দুজনের কি মিলিত একটি শক্তি আপনার মধ্যে ভর করলো কিনা? জি, এটা একটা খুব মজা করে আমার শিক্ষক ডক্টর লুৎফুল কবির স্যার বলেন। আর শেহরিন হচ্ছে মিক্সড কার্ডিক আউটপুট। মানে মিক্সড কার্ডিক আউটপুট বলতে গেলে আমি আসলে পিডিয়াট্রিক্সে এসেছি পিডিয়াট্রিক্সের প্রেমে পড়ে। আমার মা যখন রেজিস্ট্রার হিসেবে এখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল ইউনিভার্সিটি তখনকার পিজি হাসপাতালে ছিলেন, তখন প্রতিদিন সন্ধ্যার সময় উনি রাউন্ডে যেতেন, এভরিডে রাউন্ডে যেতেন। এই রাউন্ডের এই সময়টুকু মা আমাকে যেহেতু সকালবেলা সময় দিতে পারছেন না, বিকালবেলা আমাকে সঙ্গে করে নিয়ে যেতেন। নিয়ে যাওয়ার ফলে আমার তখন থেকে আমার একটা ভালোবাসা তৈরি হয়েছে। শিশুগুলোকে উনি দেখতেন, সন্ধ্যার সময় উনি এগুলো ডিসিশনগুলো দিতেন। তখন থেকে আমার পিডিয়াট্রিক্সের প্রতি একটা আলাদা ভালোবাসা, আমি তার হাত ধরেই বলতে গেলে এসেছি আসলে। পরে পিডিয়াট্রিক্স করার পরে আমার মনে হলো আমি আরও কিছু করি, আরও কিছু আগাই। সেই সময় আমার বাবা কিছুটা রোল প্লে করেছে। তারপর আমি বলতে চাই যে পিডিয়াট্রিক কার্ডিওলজির প্রতি উঠতি একটা সাবজেক্ট হিসাবে খুব বড় একটা আমার কাছে ফ্যাসিনেশন তৈরি হয়েছিল গত 7-8 বছর আগে। জাস্ট আমি এফসিপিএস পিডিয়াট্রিক্স করার পরই তখন আমি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন জয়েন করি, ওখানে অ্যাকচুয়ালি অ্যাজ আ সিনিয়র মেডিকেল অফিসার হিসেবে তখন জয়েন করি। তারপর আস্তে আস্তে আই ওয়ার্ক আপ মাই সেলফ আপ। এবং তখনই একটা অবশ্যই একটা বাবা মার কিছুটা ভূমিকা ছিল, বাট আমারও এটা খুব বড় একটা ভালো লাগা ছিল যে এখানে আরও কাজ করার অনেক ব্যাপার। তখন আমরা এখনও স্টিল পিডিয়াট্রিক কার্ডিওলজি একটা গ্রোয়িং সাবজেক্ট। হার্টে গণা কয়েকজন 40 থেকে 50 জন আছেন সারা বাংলাদেশে, যেটা অ্যাকচুয়ালি পর্যাপ্ত না। তো সেই জন্য আমরা এটাকে আরো বড় করে করার জন্য আমরা এই জায়গাটিতে আরো বেশি আমাদের মনে হয় সুদৃষ্টি দরকার। এবং এই বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী অনেক কেসই আমরা দেখি যে আসলে অবহেলিত, আনডায়াগনোজড, ডায়াগনোজ হচ্ছে না।
সেইখানে একটা বড় রোল প্লে করছে আসলে পিডিয়াট্রিক কার্ডিওলজি। এবং নিজের ভেতরের একটা সন্তুষ্টি এখানে কাজ করে। একদম একদম ঠিক বলেছেন, একদম। এটা একটা বাচ্চাকে একদম খুব দুস্থ বাচ্চা বা খুব খারাপভাবে এসছে, খুব প্রচণ্ড অসুস্থ, খারাপ হয়ে যাচ্ছে, তাকে আমরা ইমিডিয়েটলি কিছু ইন্টারভেনশন, ইমিডিয়েট কোনো সার্জারি সেই হিসেবে করে তাকে ওখান থেকে বের করে নিয়ে আসা, তার পরিবারের কাছে ফেরত দেওয়া, এটার আসলে এটা কোনো মেজারমেন্ট হয় না, এটার সঙ্গে কোনো তুলনা চলে না। ঈদের আনন্দের চেয়েও বেশি। একদম একদম একদম। খুবই চমৎকার। আমি ডক্টর আরিফ আপনার কাছে আসি, সেটি হচ্ছে যে কার্ডিয়াক সার্জারির মতো এটি জটিল এবং সময় সাপেক্ষ বিষয়ে আপনি কাজ করছেন, তো কার্ডিয়াক সার্জারির এই আগ্রহটা কিভাবে জন্মালো আপনার মধ্যে? আসলে ওই আমরা যখন মেডিকেলে পড়ি, 5th ইয়ার বা ইন্টার্নশিপে যখন যাই, সবাই একটা সবসময় চিন্তা করি কোন সাবজেক্টে আসলে পরবর্তীতে যেতে হবে। আমাদের বড় ভাইরা সবসময় বলতো অবশ্যই ইন্টার্নির মধ্যে ডিসাইড করতে হবে তুমি কি মেডিসিনের লাইনে যেতে না সার্জারি। আমি মানে কাজ করতে যে যখন দেখলাম যে সার্জারির প্রতি আলাদা একটা passion, যারা সার্জারিতে কাজ করে যে ওই হাতের কাজের মধ্যে, তারা কখনো সারাক্ষণ ওই ওয়ার্ডের ওই আনন্দটা পায় না। আবার সেই সময় আমরা 2003-04 দিকের কথা বলছি, ওই সময় আমি একটা পত্রিকায় পড়লাম একবার যে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের ডাক্তার জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে বাংলাদেশের মানুষের মধ্যে বাইপাস সার্জারি যে একটা মানে ইসে চলে আসছে, কনফিডেন্স আসতেছে। তার আগ পর্যন্ত তো বাইপাস মানেই পার্শ্ববর্তী দেশে চলে যাওয়া ছিল, মানুষের মধ্যে কনফিডেন্সটা ছিল না। এবং পাশাপাশি তখন খুব একটা পপুলার টিভি সিরিয়াল আসলো যে ল্যাব 8 কার্ডিয়াক সেন্টারে, যে আমার দেশের সোনার ছেলেরা আসেন। তো তখন দেখলাম যে আমার দেশের মানুষ যখন আমার দেশের ডাক্তারের হাতে চিকিৎসা নিয়ে সামর্থ্য থাকা সত্ত্বেও এই দেশে একটা ভালো চিকিৎসা পাচ্ছে এবং ইসে পাচ্ছে, ওই থেকে কার্ডিয়াক সার্জারির প্রতি একটা ভালোবাসা জন্ম নেয়। তারপর সেই দিনের সাথে পরিচয়ের পর থেকে আস্তে আস্তে আরও কার্ডিয়াক সার্জারি যখন জানতে পারলাম, আমি প্রথমে এফসিপি জেনারেল সার্জারি পার্ট 1 করার পর ট্রেনিং করার পরে গ্র্যাজুয়েট চিন্তা করলাম না একটা স্পেসিফিক সাবজেক্টে যেতে হবে, এবং ওই প্যাশন থেকে আসলে কার্ডিয়াক সার্জারি, মানুষের আমরা জানি হৃদযন্ত্র বন্ধ হয়ে গেলেই তখন শেষ, কিন্তু ওই মানে অসুস্থ একটা হৃদযন্ত্রের ভালো করে দেওয়া, রুগীরা বলে না চিকিৎসকের মানে ঈশ্বরের পরে চিকিৎসকের কাছে তারা দ্বিতীয় জীবনটা পায় ওই। এবং স্পেশালি আমার কাছে মনে হয় যে হার্টের রুগীরা ভালো হওয়ার পর যে তাদের চিকিৎসকের প্রতি যে আলাদা একটা মানে স্পেশাল কনফিডেন্স নিয়ে আসে এবং তাদের প্রতি যে সবসময় একটা অন্য রেসপেক্টের চেয়ে দেখে, ওই থেকেই গ্র্যাজুয়ালি আস্তে আস্তে কার্ডিয়াক সার্জারির প্রতি একটা ভালো লাগে। এবং এই সারাদিন পরিশ্রমের পর রুগীরা যখন কার্ডিয়াক সার্জারি করার পর বাইপাসের পর সুস্থ হয়ে যে হাসি মুখে বিদায় নেয় এবং তারা এই যে স্যাটিসফ্যাকশনটা থাকে, এইটা আসলে অন্য কোনো কিছুতে বোঝানো যাবে না যে কতটা ভালো লাগার জায়গাটা এটা। এই জন্য বলে অনেকে যে রিপেয়ার্ড হার্ট ইজ এ বেটার দেন এ ব্রোকেন হার্ট। যে আপনার যে হৃদয় মানে ব্রোকেন হার্টের তো ব্যথাটা থেকেই যায়, কিন্তু রিপেয়ার্ড হার্টে সেই যে ব্যথাটা দূর হয়ে যাওয়ার পর যে তার যে শান্তি এবং সে পরবর্তী মানে দীর্ঘদিন যে একটা মানে ব্যথাবিহীন চলাফেরা জীবনযাপন, সেইটার আনন্দ তো আসলে অবশ্যই ব্রোকেন হার্টের ঈদের আনন্দের চেয়েও আসলে তুলনা করা যায়। খুবই দারুণ করে বললেন ডাক্তার আরিফ। ফিরে আসি ডাক্তার শাহরিনের কাছে। শাহরিন, আপনি বলছিলেন যে আসলে এই যে পেডিয়াট্রিক কার্ডিওলজির একটি বিশেষ শাখা যেটি আসলে অনেক অবহেলিত শিশুরা রয়েছে, মূলত কখন আমরা এই শিশুদেরকে ভাববো যে সে একটি হৃদরোগে আক্রান্ত, বিশেষ করে শিশুদের জন্মের পরের, এবং শিশুদের হৃদরোগের ত্রুটিগুলো কিন্তু জন্মগত ত্রুটিগুলোই বেশি, যে কি কি লক্ষণ দেখলে একজন বাবা মা আসলে ভাবতে শুরু করবে যে তাকে ডক্টরের কাছে নেওয়া প্রয়োজন? আচ্ছা, প্রথমত আসলে বাবা মারা এখন সবাই আস্তে আস্তে করে খুব শিক্ষায় হার বাড়ছে। প্রথমে কিছু বাবা মা ধরতেই পারে যে তার বাচ্চার কিছুটা একটা কোনো কিছু রং আছে, সামথিং রং। তো প্রথমে একদম ছোট বাচ্চাগুলোর মধ্যে মারা খেয়াল করে যে বাচ্চাদের দুধ টানতে পারছে না, বা দুধ টানতে গিয়ে সে হাঁপিয়ে যাচ্ছে, অথবা সে ঘন ঘন নীল বা কালো হয়ে যাচ্ছে, কালো হয়ে একসময় কাঁদতে কাঁদতে হাত পাশে ছেড়ে দিচ্ছে। এগুলো হয় একদম ছোট, 1 মাস বা 1 মাসের কম সময়। তারপর ধীরে ধীরে এটা অনেকে আরেকটু পরে বুঝতে পারে। আর কিছু সংখ্যক মা বাবারা আসবে যে বাচ্চা খেতে পারছে না, সে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে, সে বারবার ঠান্ডা কাশি, জ্বর, নিউমোনিয়া, সেই জন্য তাকে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে, এবং সে অন্যান্য বাচ্চাদের মতো খেলতে পারছে না, অন্যান্য বাচ্চাদের মতো সে বেড়ে উঠছে না, খেতে পারছে না। তো এইগুলোর জন্য যখন বারবার তার ঠান্ডা কাশি লাগছে বা ঘন ঘন নীল বা কালো হয়ে যাচ্ছে, এই জন্য তাকে প্রায় প্রায় হাসপাতালে ভর্তি হয়, এগুলো দেখলে আমরা ধারণা করব যে না, আমার বাচ্চার হয়তো বা হার্টে অসুবিধা আছে। এবং আলহামদুলিল্লাহ এখনকার বাবা মারা অনেক কনসার্নড, এবং যারা ইভেন স্বল্প শিক্ষিত তারাও কিন্তু এই কনসার্নটা নিয়ে কিন্তু তারা ঠিকই চলে আসে। বিশেষ করে আমাদের যারা পিডিয়াট্রিশিয়ানরা আছে তারাও এই কথাটা খুব মাথায় রাখেন যে বারবার রিপিটেড রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন হচ্ছে, এটা অবশ্যই একটা কার্ডিক ইভ্যালুয়েশন হওয়া দরকার,
হতে পারে। অথবা যদি সিম্পল যদি একজন মানে পেডিয়াট্রিশিয়ানের কাছে যায় বা জেনারেল প্র্যাকটিশনারের কাছে যায়, সে যদি তার চেস্টটাকে একটু দেখে, যদি কোনো ধরনের অতিরিক্ত কোনো মানে আমরা মারমার বা শব্দ যেটা বলি ইন অ্যাডিশন সাউন্ড পাওয়া যায়, তাহলে কিন্তু সন্দেহ আসলে করা উচিত। বেশি অনেক সময় সাউন্ড পাওয়া যাবে না, কিন্তু দেখা যাবে হয়তো বা হার্ট সাউন্ডটা একটু অ্যাবনর্মাল মনে হচ্ছে, হার্টটা একটু বড়, একটু কার্ডিওমেগালি আছে, সেটাও কিন্তু সাফিশিয়েন্ট যে একটা কার্ডিয়াক ইভ্যালুয়েশন তার হওয়া দরকার। এবং যে কথাটি আপনি বললেন গুরুত্বপূর্ণ, যে তার যে বিকাশটি রয়েছে, যে দৌড়াচ্ছে কিন্তু বাচ্চা অন্য বাচ্চাদের মতো দৌড়াতে পারছে না, সে হয়তো থেমে যাচ্ছে, নীল হয়ে যাচ্ছে, সে বসে পড়ছে, তার গ্রোথটি সেরকম ভাবে হচ্ছে না, যেটা রিটার্ডেশন হচ্ছে। এগুলো কিন্তু আসলে অনেক সময় কারণ হয়ে দাঁড়ায়, যে অন্য বাচ্চার সাথে যদি আমরা কম্পেয়ার করি। ডক্টর আরিফ, আমরা যেটা বলছিলাম যে এই যারা হৃদরোগের যারা আপনাদের কাছে আসে, তারা তো একটি নিশ্চয়ই হার্টের একটা বলবো যে আমরা অক্লুশন বা ব্লকের পরে আপনাদের কাছে আসে। তো এই রিস্কগুলো আসলে কাদের সবচেয়ে বেশি? মানে আসলে তো কার্ডিয়াক সার্জারি এটি ফাইনাল সমাধান, কিন্তু তার আগে প্রতিরোধ করার অনেকগুলো পথ রয়েছে। তো কিভাবে আসলে সেটি আমাদেরকে দর্শকদেরকে উপদেশ দেওয়া যায়? যে না, অবশ্যই আসলে হচ্ছে কি, যতই মডার্নাইজ হচ্ছে ততই মানুষের আসলে লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাচ্ছে। এখনকার দিনে দেখবেন যে মানে হৃদরোগীদের সংখ্যার পরিমাণটা এই সাবকন্টিনেন্ট বা অ্যারাবিক কান্ট্রিগুলোয় বাড়ছে, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডগুলো আস্তে আস্তে কমা শুরু হচ্ছে, কারণ তাদেরকে মানুষকে সচেতন করা হচ্ছে যে তার লাইফস্টাইল মডিফিকেশন ইজ দ্য বেসিক থিং। আপনি যদি একটা নিয়মিত মানে স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রে কিছু অভ্যাসগুলো ঠিক না রাখেন, তাহলে গ্র্যাজুয়ালি আস্তে আস্তে এই ব্লকগুলো ডেভেলপ করার সুযোগ বাড়ে। কারণ আমাদের এখন ফাস্ট ফুডের পরিমাণ এতই বেড়ে গেছে, হয়তো আমরা আগে মাসে বা 2 মাসে একবার খেতে যেতাম, এখন আমাদের ছেলেমেয়েরা বা আমাদের জেনারেশন ফাস্ট ফুডে প্রতিদিনই পারলে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করে। যে খাওয়া দাওয়ার যে ফুড হ্যাবিট, ফিজিক্যাল অ্যাক্টিভিটি একদমই কমে গেছে। আমরা প্রথম দিকের কার্ডিয়াক সার্জারি শুরুর দিকে দেখতাম অ্যাবভ 60 পেশেন্ট বেশি, এখন নিয়মিতই প্রায় যে 30 থেকে 50-এর কোঠার প্রচুর পেশেন্ট। কারণ হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি নাই। বাইরের দেশগুলাই দেখবেন যারা সাইক্লিং, হাঁটা চলা, রেগুলার একটু হাঁটার অভ্যাস করে, এই জিনিসগুলোর প্রতি তারা জোর দেয়। তারপরে এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আমাদের খাওয়া দাওয়ার ফুড হ্যাবিট, আমাদের খাবারে একটু তেল না ভাসলে, একটু যদি ওই রান্নাটাই কমপ্লিট হবে না, যতই খাবারে অবশ্যই আমাদের রান্নাটাই একটু তেল ভেসে ভেসে থাকবে, তাহলেই বোঝা যাবে এটা মজাদার রান্না হয়েছে। সো সেই ফুড হ্যাবিটগুলাই যে মানুষের রেড মিটের প্রতি আসক্তি, মানে ফাস্ট ফুডের প্রতি আসক্তি, মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে যাওয়া, ডায়াবেটিসের প্রবণতা বেড়ে যাওয়া এবং স্মোকিং, এটা তো একটা বড় রিস্ক ফ্যাক্টর। আর পাশাপাশি ফ্যামিলি রিস্ক ফ্যাক্টর তো আছে। সো এই জিনিসগুলোর ক্ষেত্রে যতটা যেগুলা প্রিভেন্টেবল সম্ভব, সেইগুলা যদি আমরা জোর দিতে পারি, তাহলে ডেফিনেটলি এই জিনিসটা প্রতিরোধ করা সম্ভব, এবং আমাদের কাছে তখন কম আশা লাগবে। ভালো ভালো খাবারের কথা মনে করে দিয়েছেন ডাক্তার আরিফ। সো ডাক্তার শাহরিন, কি কি রান্না করেন সাধারণত ঈদে? রান্না আসলে এখন কি কম করা হয় আসলে, যেহেতু সারাদিন হাসপাতালে ব্যস্ত থাকা হয়। তবে ঈদ মানেই সবকিছু স্পেশাল। ঈদে সাধারণত বিভিন্ন আইটেমের মধ্যে আমি ডেজার্টগুলো বানাতে পছন্দ করি। ডেজার্ট খেতে কম পছন্দ করি, কিন্তু বানাতে আমার মজা লাগে। হ্যাঁ, বিশেষ করে আমাদের ফ্যামিলিতে আমার দাদি খুব ভালো ফিরনি বা পায়েস বানান। তো আমি দাদুটা সহজে শিখি না, মনে হয় দাদুটা থাকুক, আমি আলাদাভাবে অনেক সময় মিষ্টি বা কিছু ডেজার্ট, কিছু ট্রাফল এগুলা করা হয়, কুলফি এগুলা সবসময় থাকা হয়। আরেকটা সময় আমি বানাতাম আমাদের বিয়ের প্রথম দিকে ডেজার্ট কাস্টার্ড একটা ট্রাফল বানাতাম। তো ওইটা সবাই খুব মজা করে খেত। হয়তো বা এবার ওইটা সেটা আমি বানাবো আর কি। আর মাছ মারগুম, মানে মাংস থাকে, সেগুলো থাকে। বিশেষ কিছু আয়োজন, সেমাই টেমাই, এগুলো সেমাই হ্যাঁ করা হয়। সে আমাদের আসলে কি সবাই, আমার যেমন শাশুড়ি বললেন, আমার হাজবেন্ড বললেন যে আমার শাশুড়ির ফেভারিট হচ্ছে পুডিং, ওনার পুডিংটা বেস্ট, তো ওইটাতে আমি আগাবো না, আমি আমার ইয়ার ক্ষেত্রে সবসময় আগাই। আমরাও মনে রাখলাম সেই পুডিং এর কথা। হ্যাঁ, সবাইকে আমন্ত্রণ। আচ্ছা ডাক্তার আরিফ, আমরা যে কথা বলছিলাম যে ঈদের কথা বলছিলাম, কখনো কি এরকম হয়েছে যে ঈদের কোনো বিশেষ কোনো স্মৃতি মনে আছে, যে মনে হয় যে স্বাভাবিক গতানুগতিক ঈদের বাইরে কোনো ঈদ করেছেন কিনা? স্বাভাবিকভাবেই সেদিনের সাথে বিয়ের পর থেকে তো একটু ডিফারেন্ট ছিল। 2 বাসার ঈদের মধ্যে সমন্বয় করা, সকালে বাবা মাকে নিয়ে নামাজ পড়ায় এবং সবাই শেষ করে আবার ওদের বাসায় যে কাটানো। তার মধ্যে ও তো এই পেডিয়াট্রিক কার্ডিওলজি ফেলোশিপ করতে যে গত 1 বছর ইন্ডিয়াতে ছিল, মানে দেশে একদমই আসতে পারিনি। তো গত বছরটা আমাদের ছিল ডিফারেন্ট, প্রথমবারের মতো দেশের বাইরে ঈদ করা। আমার বাচ্চাদের নিয়ে ওদের যে এক্সাইটমেন্টটা ছিল, ও চেন্নাইতে মাদ্রাজ মেডিকেল মিশনে তখন ফেলোশিপে ব্যস্ত, রমজান মাস পুরাটাই ওখানে একা একা রোজা রাখছে, ট্রেনিং করছে। আমরা ঈদের ঠিক কয়েকদিন আগে
মানে হঠাৎ করে ওইখানে গেলাম এবং তখন ওইখানের বিভিন্ন জায়গায় যে ইন্ডিয়ার চেন্নাইতে ঈদের নামাজ পড়া, ঈদের ঘোরাঘুরি করে, ওর বাসায় আবার অন্যান্য বিভিন্ন বাংলাদেশিরা চিকিৎসার পারপাজে বা কেউ ফেলোশিপের পারপাজে আছে, তাদেরকে নিয়ে একসাথে মানে একটা বাসায় মানে ঈদ আয়োজন করা, সব ঈদের রান্না বান্নাটা ওইখানে যে ফ্ল্যাটে থাকতেও এইটা ছিল সম্পূর্ণ ভিন্ন রকমের, যে ভিন্ন দেশে ভিন্ন পরিবেশে এবং সম্পূর্ণ পুরো পরিবারটাই আমরা আলাদা বিচ্ছিন্নভাবে দেশের সবাইকে রেখে আলাদাভাবে ঈদ উদযাপন, সেটা সম্পূর্ণ ভিন্ন একটা অভিজ্ঞতা ছিল লাস্ট ইয়ারে আমাদের। আচ্ছা, তো সবাইকে আত্মীয় স্বজন সবাইকে বাদ দিয়ে ওখানে ঈদ করতে কেমন লেগেছিল? খারাপ তো লেগেছে, বাবা মা, আমার শ্বশুর শাশুড়ি, আমার দাদু, আমার আলাদা আমার কাজিনরা ওরা ছিল না, কিন্তু একদম খুব যে খারাপ লেগেছে তাও না। আমি আসলে যেখানে যেই মোটামুটি বন্ধু পাতিয়ে ফেলি, তো সামহাও আমার নিচতলায় একজন আপা ছিলেন, উনি এসেছিলেন আরেকটা চিকিৎসা পারপাসে, ওনার সঙ্গে আমার অদ্ভুত খাতির হয়ে গেল। তো উনি এবং সঙ্গে এবং আমি সামহাও খুঁজে বের হয়ে গেছে ওখানে আমার আরও কিছু ফ্রেন্ডস, এবং খুবই অদ্ভুতভাবে আমরা খুব মজার ঈদ কাটালাম, একটু ডিফারেন্ট, কিন্তু সবাই আমার বাসায় আসলেন, রান্না বান্না হলো, সবাই একসঙ্গে খাওয়া দাওয়া হলো, বিকালবেলা সবাই মিলে সিনেমাও দেখতে গেলাম। এটা সাধারণত ঈদের দিন করা হয় না, মনে রাখার মতো। আচ্ছা শারীন, আপনার কাছে আসি আরেকটি বিষয়, যে একদম কার্ডিয়াক মানে কার্ডিওলজির মানে কথা নিয়ে, সেটি হচ্ছে যে এই যে বাচ্চাগুলো আসলে পেডিয়াট্রিক কার্ডিওলজি, বিশেষ করে দেখে জন্মগত যে ত্রুটিগুলো, সাধারণত কি ধরনের কমন ত্রুটিগুলো নিয়ে আপনাদের কাছে পেশেন্টরা আসে? কমন ত্রুটি বলতে গেলে আমি যদি বলি হার্টের কিছুটা, আমাকে বলি শান্ট লিশন, যাদের বড় ছিদ্র আছে, সেরকম এএসডি, এট্রিওসেপ্টাল ডিফেক্ট, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, পেটেন্ট ডাক্টার্স আর্টিওসাস, যাকে পিডিএ বলি আমরা সংক্ষিপ্ত, আরেকটা হচ্ছে এপি উইন্ডো, এই ধরনের, আবার এভি ক্যানাল ডিফেক্ট, এরা একটা বড় পোর্শন আসে। যাদের হার্টে বড় ছিদ্র আছে তারা বারবার ঠান্ডা কাশি, জ্বর, বারবার ভর্তি হওয়া, নিউমোনিয়া নিয়ে আসে, শ্বাসকষ্ট হয়ে ওঠা। আরেকটা গ্রুপ আসে আমাদের কাছে, সেটা হচ্ছে হার্টের যে নীল রোগ যাকে আমরা বলি, আমাদের হার্টে যেটা টেট্রালজি অফ ফ্যালো, যাকে আমরা টফ বলি শর্টে, সেটা নিয়ে আমাদের একটা বিগ পোর্শন, মানে যদি সাইনোটিক হার্ট ডিজিজ যেটা থেকে নীল রোগ হয় আর কি, সেটাতে বড় পোর্শন হচ্ছে টেট্রালজি অফ ফ্যালো। এই বাচ্চাগুলো খুব কালো, নীল কালো হয়। আমাদের হাসপাতাল আরেকটা ধরনের খুব ভালোভাবে কাজ করে, সেটা হচ্ছে ট্রান্সপোর্ট গ্রেট আর্টারিজ, যাকে টিজি আমরা বলি, যেখানে রক্তনালী উল্টা পাল্টা থাকে জন্মগতভাবে, খুব সুন্দরভাবে আমাদের হাসপাতালে এগুলো ম্যানেজ হয়, সার্জারি হয়। আমাদের খুব বড় একজন পেডিয়াট্রিক কার্ডিয়াক সার্জন আছেন, ডক্টর শরীফুজ্জামান, উনি মাশাআল্লাহ এই মাসে আমাদের 13টা রানিং আর্টেরিয়াল সুইচ অপারেশন হয়েছে। তো প্রথমে আমরা এই বাচ্চাগুলোকে আমরা স্টেবিলাইজ করি। বেলুন এট্রিয়াল সেপ্টোস্টোমি নামে একটা ইন্টারভেনশন আছে, যেটা নিয়ে একটা পর্দা ছিটিয়ে দেওয়া হয়, অন্য জায়গায় আমরা পর্দা রিপেয়ার করি, এখানে আমরা পর্দা ছিট করে দেওয়া হয় কিছুটা সময় ব্রিজ পাওয়ার জন্য বাচ্চাটাকে লাইফ সেভিং প্রসিডিউর হিসাবে। তারপর এরপরে আমরা এই ক্রিটিক্যাল অপারেশনটা করা হয়। তো আলহামদুলিল্লাহ আমাদের যে কার্ডিয়াক টিমটা, আমরা সবসময় বলি উই ওয়ার্ক এজ এ টিম, আমাদের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন একই সাথে 6জন টিমের গোষ্ঠী আমরা একসাথে কাজ করি। তো এটাতে আমরা খুব চমৎকার করে বললেন। ডাক্তার আরিফ, আপনার কাছে ফিরে আসি। ঈদ নিশ্চয়ই করতে হয়, কাজেই কেনাকাটাও নিশ্চয়ই করতেই হয়, তাই না? ঈদের কেনাকাটা কি নিজে করেন? আপনার ওনার জন্য ঈদের মানে শাড়ি কি নিজের হাতে কেনেন কিনা? শাড়িটা আসলে আমি একটু সবসময় ওর উপরই দায়িত্বটা ছেড়ে দিই। আমি থাকি অবশ্যই, চুজ করতে হেল্প করি, কারণ আপনাকে ক্রেডিট কার্ডটা দিতে হয় তো না? সেটা দেওয়ার চেয়ে বড় কথা, চুজ করার ক্ষেত্রে ও পছন্দ করে যে কোনটায়, আমি বলি যে কোনটায় ভালো লাগছে, কোনটায় মানে পছন্দ করবে, আপনার মতামতকে গুরুত্ব দেয় আর কি। অবশ্যই ও আমার মিরর, ও হচ্ছে আমার মিরর, যে আমাকে হেল্প করে চুজ করার জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো একইভাবে ঈদের শপিং কেমন এনজয় করেন? ঈদের শপিং, হ্যাঁ এনজয় তো অবশ্যই করি। এখন বাচ্চারা হয়েছে, আমার মেয়েরা, আমাদের 3টা মেয়ে, 3 কন্যা, তো ওদের ড্রেস একরকম কিনা বা কাছাকাছি কিনা, ওদের সাথে হয়তো বা ম্যাচ করে আমিও কিছু নিচ্ছি। তারপরে বাবা মার জন্য কেনা, আমার দাদির জন্য কেনা, আমি এগুলো খুব আনন্দ পাই। তবে এখন কিছুটা হয়তো বা ইজি হয়েছে যে আপনি অনলাইনে অনেক কিছু করে ফেলা যায়। অনলাইনে করলে বাইরেও যাওয়া লাগছে না, জ্যাম ঠেলেও করা যাচ্ছে না, আর প্রোডাক্টটা বাসায় পেয়ে যাচ্ছে। ব্যস্ত শিডিউলের মধ্যে দেখা যাচ্ছে আমাদের সকালটা শুরু হয় 8টার দিকে, ফিরতে ইফতারের পরে, আবার তখন অনেক সময় টায়ার্ড লাগে সারাদিন কাজের পর, তখন ও দেখা যাচ্ছে কোনো একটা লাইভে বা কোনো ই শপের থেকে
সেই মানে জিনিসগুলো অনেক আমরা easier এটা বলতে হয়েছে। পারি প্রযুক্তি কিছু আপনাকে স্বস্তিও দেয় হ্যাঁ কিন্তু, স্বস্তিও না? দিয়েছে, ডেফিনেটলি স্বস্তি দিয়েছে। আবার কিছু সময় দাম যাচাইও করা যায়, তাই না? এটা এত দামে বিক্রি হচ্ছে, এটা হয়তো বাইরে গেলে দোকানদার হয়তো আরো বেশি হাঁকছে, বাট আমরা মোটামুটি প্রোডাক্টটার দামটা জেনে গিয়েছি, তো একটা তো মজা পাই। একটা সময় ছিল যখন দামাদামি করে না কিনলে ঘুম হতো না, ঘুম হতো না। সেটি বোধহয় সেটাও কিছুটা খুব এনজয় করি যখন নিউ মার্কেট বা ওইসব জায়গায় যাওয়া হয়, এটা একদম ফুললি আমরা এনজয় করি অর্ধেক দামটা দিয়ে শুরু করার থেকে। আচ্ছা, বাচ্চাদের কিভাবে সময় দেন ঈদে? বাচ্চারা তো নিশ্চয়ই আপনার 3 কন্যা আপনার ভীষণ প্রিয়, তো তারা নিশ্চয়ই সারাক্ষণ। অবশ্যই, আসলে এমনিও সারা বছর যেমন তাদের সাথে আমাদের সময়টা হয়, আমি খুব এনজয় করি। সকালবেলা আমি ওদের স্কুলে নামে দিতে যে ওই সময়টা আবার ফিরে আসি রাত্রে যখন, তারা তখন আমার সাথে কাটায়। ঈদেই তারা খুব খুশি থাকে। আমার ছোট মেয়েটা এখন সুন্দর করে কথা বলে, ও যখনই দেখবে যেদিন বাসায় আছি বারবার বলবে যে বাবা তোমার আজকে হাসপাতাল নাই, সে যে খুশি হয়। আর ঈদের এই সময়টাই চেষ্টা করি প্রথম দু একটা দিন ফ্যামিলির সাথে থেকে, যদি সম্ভব হয় ঈদের মধ্যে আমরা এই যে ঢাকার বাইরে যাব একটা জায়গায়, একটু টোটাল ফ্যামিলিটা কমপ্লিট রিল্যাক্স টাইমটা পাওয়া। ঈদ ছাড়া তো আসলে ওইভাবে সম্ভব সময় কাজে ঈদ কিন্তু আসলে বারে বারে আনন্দ নিয়েই আসে, না? সব সময় আনন্দ নিয়ে আসে, সবসময় আনন্দ নিয়ে আসে। তাই আমরা আসলে এই ঈদ আনন্দ হৃদয় দুজন হৃদয়ের মানে মানুষের কাছে আমরা আজকের এই বার্তা নিয়ে এসেছি। তো আমি একটু সরাসরি অন্য বিষয়ে যাই, বিশেষ করে ডক্টর শাহরিন, আপনার কাছ থেকে জানতে চাই যে এই যে মানুষের জন্য যে আপনার ভালোবাসা, বিশেষ করে ছোট ছোট শিশুরা হৃদরোগে আক্রান্ত, তাদের জন্য কাজ করছেন, তাদের জন্য আসলে কিছু অ্যাডভান্স টেকনোলজি রয়েছে, বিশেষ করে ডিভাইস ক্লোজার। আগে যেটি বুক কেটে করতে হতো, এখন কিন্তু দেখা যাচ্ছে যে এটি খুব সুন্দরভাবে মানে কোনো রকমের অপারেশন মানে না কেটে করা যাচ্ছে। এটি একটি বড় একটা অ্যাডভান্সমেন্ট আমি বলবো। সে বিষয়ে আপনারা কাজ করছেন কিনা এবং ভবিষ্যতে আসলে কিভাবে দেখতে চান এই দরিদ্র পীড়িত শিশুদের জন্য কিছু করার ইচ্ছা আছে? আচ্ছা, হ্যাঁ, আমরা যেগুলো কাজ করি, যেমন আমাদের হাতের ছিদ্র যেগুলো, সেগুলো আমরা ডিভাইস বা এটাকে বোতাম দিয়ে বন্ধ করা হয়, যেগুলো করার মতন হয় সেগুলো আমরা সবগুলো করে দিই, যেগুলো হচ্ছে না সেগুলো আমরা সার্জেন্সে রেফার করি। আর কিছু যে ক্রিটিক্যাল প্রসিডিওর সেগুলো থাকে, সেগুলো নিয়ে আমরা কাজ করি। যে অনেক সময় আপনার রক্তনালীগুলো সরু থাকে, তখন আমরা বেলুন দিয়ে সেগুলো আমরা বড় করে দিই, সেগুলো বড় করে দিই। তারপরে সেগুলা অনেক সময় লাগে যে সেগুলো একদমই বন্ধ হয়ে গেছে, সেগুলো আমরা স্টেন দিয়ে খুলে দিই। আরও কিছু ক্রিটিক্যাল থাকে যেগুলোতে আপনার রক্তনালীটা তৈরি হয়নি, সেটা অন্য একটা বড় রক্তনালী, যেটা আমরা অ্যাওর্টা বলি, সেটার মাধ্যমে কিছু ছোট ছোট রক্তনালী দিয়ে তার ফুসফুসে রক্তনালী যাচ্ছে, সেখানে আমরা অনেক সময় স্টেন্ট করে দিই। তো এগুলো খুব ক্রিটিক্যাল ব্যাপার। আর যেগুলো নন ক্রিটিক্যাল, যেমন ডিভাইস দিয়ে বন্ধ করা, সেগুলো আমরা করছি। কিন্তু আসলে অনেক বড় একটা ফ্যাক্টর থাকে যে আমাদের বাংলাদেশে বেশিরভাগই মানুষ গরিব। আমাদের হার্ট ফাউন্ডেশন যারা আছে তারা আসলেই অত্যন্ত গরিব থাকে এবং আসে, এবং তারা আশা করছে আমরা তাদের কোনো একটু সাবসিডাইজ ওয়েতে, একটু কম খরচে তাকে হেল্প করতে পারি। সেই ক্ষেত্রে আমাদের আসলে অনেক কিছু করার আছে। যেমন আমি যেহেতু গত এক বছর ইন্ডিয়াতে ছিলাম, ওখানে আমি একটা খুবই সুন্দর জিনিস দেখেছি, সেটা হচ্ছে আপনার হেলথ, যাকে বলি ইন্স্যুরেন্স। যে হ্যাঁ, হেলথ ইন্স্যুরেন্স ব্যাপারটা, যাদের আসলে খুব খারাপ অবস্থা, কিন্তু তাদের পিছনে তাদের সরকার আছে বা তাদের রাষ্ট্রীয়ভাবে তারা আলাদাভাবে একটা স্কিম পায় বা চিফ মিনিস্টার স্কিম, যার স্টেট থেকে তারা পাচ্ছে। এবং এটা যে কি পরিমাণে হেল্প হয়, ধরেন আপনি একটা বাবা মাকে বললেন, যারা কিছু নেই, ধরেন একটা রিক্সা চালককে বললেন তার বাচ্চার খুব হার্টে ক্রিটিক্যাল একটা ব্যাপার, আপনাকে আজকে কালকের মধ্যে আপনাকে একটা জিনিস পারফর্ম করতে হবে, একটা ইন্টারভেনশন করতে হবে। যে রিক্সাওয়ালা, তার কোনো ধরনের নাই, সেটা গুরুত্ব হয়তো বুঝবে না। সবচেয়ে বড় যে তার টাকা পয়সাটা ওখানে নাই, তখন এটাকেই তার রোল প্লে করবে, যে তার টাকা পয়সা থাকলেই সে হয়তো বা করতো। এখানে আমাদের অনেক বড় একটা ব্যাপার আছে। আমি যদি এরকম হতো যে ক্রিটিক্যাল যে কাজগুলা, একদম যে ইমার্জেন্সি ইন্টারভেনশনগুলো, এগুলো যদি সবচেয়ে সাবসিডাইজ ওয়েতে মানে মিনিমাম রেখে যদি আমরা সেগুলো পারফর্ম করতে পারতাম, তাহলে আমরা আরো মানুষ। সেক্ষেত্রে আসলে আরেকটি বিষয় আসলে বলা যায় যে বিত্তবানরা যদি আসলে এই যে ইনস্টিটিউশনাল যে জায়গাগুলোতে যদি এগিয়ে আসেন, বিশেষ করে, তাহলে কিন্তু আসলে কিছু কিছু মানুষ উপকৃত হতো, বা ইনস্টিটিউশনে যদি তারা তাদের অ্যাক্টিভিটিটা যদি বাড়াতে, তারা আসলে আসেন। অনেক বড় বড় গ্রুপ আছে, বসুন্ধরা গ্রুপ, অনেক গ্রুপরা তারা আসে, তারা এগুলোতে তারা প্রতি 3 মাস ব্যাপী একটা হয়। বাট আমরা সরকার থেকে যদি কোনো স্কিম পেতাম, সেটা সবচেয়ে বড় হতো। মানে সবাইকে আমরা ট্রিট করতে পারি, যদিও আমরা মানে দেশ ছোট, কিন্তু মানুষ পপুলেশন অনেক বেশি, কিন্তু সবার জন্য যদি আমরা কিছু করতে পারতাম, সেটা আসলে আরো ভালো হতো। নিশ্চয়ই ঈদের আনন্দের সঙ্গে সঙ্গে তাদের মুখের সে হাসিটিও আনন্দটাকে আরো বাড়াতো। ডক্টর আরিফ, আমি আপনার কাছে আসি, সেটি হচ্ছে যে কার্ডিয়াক সার্জারি ব্যাপারে আসলে অনেকেই ভয় পায়, বিশেষ করে যখন আপনারা রায় দিয়ে দেন যে না আপনার সার্জারি লাগবে, তখন কিন্তু তার মানে হার্টবিট একেবারেই ধুকপুক শুরু হয়ে যায় এবং আত্মীয় স্বজন যারা আছে তার উদ্বিগ্ন হয়ে যায়।
কারণ একটা বড় একটা বুক কেটে একটা অপারেশন করবে, এটার অনেক রিস্ক থাকে, পরবর্তী রিহ্যাবিলিটেশন অনেক জটিল। তো এই জায়গাগুলোতে আসলে কিভাবে মানে এই চ্যালেঞ্জটিকে আপনারা কিভাবে নেন, এবং আসলে কি সত্যি এখন কি নতুন কোনো আধুনিক কোনো পদ্ধতি হয়েছে যাতে আগের চেয়ে কষ্টটা একটু কমেছে কিনা? না, অবশ্যই। আসলে একটা সময় ছিল মানুষ মানে বাইপাস করার জন্য টেবিলে যাওয়ার আগেই দোয়া দুরুদ পড়ে নিত যে ফিরবো কি না। আল্লাহর রহমতে আমরা প্রতি বছরই মানে 1000-এর অধিক এবং গত বছর 1500-এর অধিক সার্জারি করছি, যেখানে মৃত্যুর হার প্রায় 2% বা তার কম, এবং এই হারটা খুবই কমপ্লিকেটেড কেসগুলাই বাড়তি। সো বাইপাস সার্জারি এখন আর ওই পর্যায়ে নাই যে গেলেই যে খুব ভীতির কারণ। আর 2 নম্বর কথা হচ্ছে কি, বাইপাস সার্জারি পরবর্তীতে আমি সবাই একটা কথা বলি যে এটা তো এমন না গল ব্লাডারের পাথর হয়ে গেছে, পাথর ফেলে দিলাম আর হবে না পাথরটা। এখানে কমপ্লিট রিহ্যাবিলিটেশনটা খুব জরুরি। এটা হচ্ছে কি, আমরা একটা ব্লক হয়েছে, নতুন একটা বাইপাস রাস্তা করে দিলাম, এখন এই রাস্তাটার যত্ন নিতে হবে। সেই যত্নের মধ্যে তার নিয়মিত একটা হাঁটার অভ্যাস করা, ডায়াবেটিস থাকলে কন্ট্রোল করা, হাইপার টেনশন কন্ট্রোল করা, ফুড হ্যাবিট ডায়েটারি মডিফিকেশন খুবই জরুরি। আর যেটা বললেন ও আধুনিক, তো মানে বিজ্ঞান তো সবসময় আগায় যাওয়ার চেষ্টাই করবে। এই যে বুক কেটে অপারেশনের কথা শুনলেই যেমন ভয় পাই, এই জন্য আমরা এখন সাইড কেটে অপারেশন আস্তে আস্তে শুরু করছি, যে বাইপাস সাইড কেটেও করা যায়। পায়ের কেটে রক্তনালী নেওয়ার ক্ষেত্রে আমরা এন্ডোস্কোপিক ভেইন হারভেস্টিং শুরু করেছি, যাতে পায়ের কাটা দাগটাও তেমন থাকে না। ভালভের সার্জারিগুলোর ক্ষেত্রে পুরোপুরি বুক না কেটে সাইড কেটে অথবা ছোট করে ছিদ্র করে কেটে ভালভটাকে রিপ্লেসমেন্ট করা। এই যে মিনিমালি ইনভেসিভ যে কার্ডিয়াক সার্জারি, যেখানে একটু রিকভারিটা একটু ফাস্টার, পেইনটা একটু কম হয়, এই জিনিসগুলো আস্তে আস্তে আমরা প্রতিদিনই আমরা ইউনাইটেড হসপিটালে কার্ডিয়াক সার্জারি দেয়। আমাদের স্যার সবসময় বলে যে আমি যদি নতুনত্ব যোগ না করতে পারি তাহলে আমরা আগাতে পারবো না কখনোই। এবং পাশাপাশি আমরা যেমন একটা তীব্র হার্ট ফেলের রুগীতে 2 বছর আগে আমরা ভেন্ট্রিকুলার অ্যাসিস্ট ডিভাইস বা মেকানিক্যাল হার্ট ইমপ্লান্ট করেছিলাম, আলহামদুলিল্লাহ ভালো আছে, তার শ্বাসকষ্ট নেই। একমো মতো একটা ডিভাইস যা ইমিডিয়েট লাইফ সাপোর্ট করে। এই জিনিসগুলো যেভাবে আমরা যুক্ত করতেছি প্রতিনিয়ত অ্যাডভান্সমেন্ট, পার্শ্ববর্তী দেশের সাথে মানে উন্নত বিশ্বের সাথে মানে সমন্বয় করে, এইটাই আমাদের এগিয়ে নিচ্ছে। এবং মানে হৃদরোগীদের অত এখন আর ভয়ের কোনো কারণ নাই যে আমি ওই টেবিলে গেলে ফিরে যাবো। ওরা এখন বলে কত তাড়াতাড়ি আমি বাড়ি যেতে পারবো, এইটাই আমাদের কাছে এখন জানতে চাই। এখন মৃত্যুর কথাটা আর জানতে চায় না তেমন একটা। খুবই চমৎকার করে বললেন এবং খুবই আনন্দের বার্তা, এবং এই আনন্দে আসলে আমরা সবার হৃদয়ে ঈদের আনন্দের বার্তা বয়ে যাক, আরও সাবলীল হোক সবার এই ঈদ, আনন্দে আনন্দ কাটুক। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। দুজনকে ঈদ মোবারক, এবং আপনাদের ঈদ অত্যন্ত ভালো এবং চমৎকার কাটুক। চ্যানেল 24-কেও ধন্যবাদ আমাদেরকে এই ঈদের আনন্দে আপনাদের সাথে যুক্ত করার জন্য, এবং দর্শকদেরকে আমাদের কিছু বলতে পারার সুযোগ করে দেওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ। সবাইকে ঈদ মোবারক, সবার ঈদ ভালো কাটুক, সুস্থ কাটুক, এটাই আমাদের হৃদয়ে আনন্দ পরিপূর্ণ হোক। সুপ্রিয় দর্শক, আমরা একেবারে শেষ পর্যায়ে ঈদ আনন্দে হৃদয়ে হৃদয়ে এই শিরোনামে আজকে আমাদের সুরক্ষায় প্রতিদিনের এই বিশেষ আয়োজনে আমাদের সঙ্গে দুজন ডক্টর আমাদের সাথে যুক্ত ছিলেন, এবং তারা বিভিন্ন পরামর্শ দিয়েছেন এবং একই সঙ্গে তাদের জীবনের ঈদের আনন্দ এবং অভিজ্ঞতাগুলো আমাদের সাথে শেয়ার করেছেন। আমরা বিশ্বাস করি যে সবার হৃদয় যদি সুস্থ থাকে তাহলে আনন্দটা হয়ে যায় দ্বিগুণ, এবং এই হৃদয়কে সুস্থ রাখার জন্য কিছু নিয়ম, কিছু টিপস আমরা শুনেছি, এবং সেগুলো নিশ্চয়ই আমরা পালন করব। ঈদ আমরা পালন করব, কিন্তু সেই সঙ্গে একই সঙ্গে এটাও মনে রাখতে হবে যে ঈদের খাবার সতর্কতার সাথে গ্রহণ করতে হবে। যারা হৃদরোগী রয়েছেন তাদেরকে আরও বিশেষ সতর্কতা নিতে হবে, নিয়মিত ওষুধ খেতে হবে, নিয়মিত হাঁটতে হবে, এবং যেগুলো অতিরিক্ত চর্বি জাতীয় খাবার সেগুলো পরিহার করতে হবে। সবার ঈদ অত্যন্ত আনন্দ কাটুক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।